আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে আজকের এই লাইভে আসলাম। সাধারণত বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, মাঝে মধ্যে আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে কথা বলি। আমি সাধারণত ঘর কোনো টাইপের মানুষ, সাধারণত নিজের পরিবার, নিজের ঘর, নিজের অফিস, ব্যবসা বাণিজ্য এগুলোর মধ্যেই আমি শান্তি খুঁজে পাই। কিন্তু গত এই যে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, এটা শুরু হওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি আসলে ঘর কোনো মানুষ নই। পৃথিবীর অনেক কিছু আমাকে ব্যথিত করে এবং এই যে এই যুদ্ধ ব্যাপকভাবে শুরু হওয়ার পর আমি রীতিমতো ঘুমোতে পারছি না, খেতে পারছি না, কথা বলতে পারছি না। এবং কালকে সেই যে তারাবির নামাজের সময় পুরোটা সময় হাফেজের কোরআনের তেলাওয়াত করছিলেন, আর আমার কাছে বারবার শুধু ইরানের কথা মনে হচ্ছিল, ইরানের জনগণের কথা মনে হচ্ছিল যে আমরা এখানে তারাবি করছি, আল্লাহ বিল্লাহ করছি, ইফতার করছি, সেহরি করছি, কত আনন্দ করছি। আজকে পুরো ইরানের মানুষ ঘুমাতে পারছে না। এবং কালকে যখন আমি এই তারাবির সময় কথাগুলো চিন্তা করছিলাম, তখনও আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার শহীদী মৃত্যুর খবর তখনও আসেনি। কিন্তু আমার মনে হচ্ছিল, বারবার মনে হচ্ছিল ইরানের কথা, আর মনে হচ্ছিল যে আমেরিকার যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের কবলে আমরা বাংলাদেশ কোন পর্যায়ে আছি। আমাদের দেশে সেই মার্কিন ডিপ স্টেট, তারপর আমাদের দেশের আলী রিয়াজ, আমাদের দেশের খলিলুর রহমান, আমাদের দেশের সেন্ট মার্টিন, আমাদের দেশের 24শে যে আগস্ট, জুলাই আগস্ট বিপ্লব, এরপর এত কিছু। মানে আমেরিকা যদি আমাদেরকে আসলে টার্গেট করে ইরানের মতো করে, ভেনেজুয়েলার মতো করে, তাহলে আমাদের আসলে কি করার আছে? আমরা পুতুল হব? মানে আমেরিকার যে পুতুল, সেটা কিভাবে হব? চারটে উল্লেখযোগ্য কোনো মডেল নেই। ধরুন সৌদি আরব, তারা আমেরিকার পুতুল, কিন্তু তাদের নিজের স্বার্থ আছে, বৃত্ত আছে, কিন্তু পুতুল হলেও পুতুলের সঙ্গে আমেরিকা কথা বলে। কিন্তু আমাদের সঙ্গে আমরা যদি পুতুল হই, তাহলে আমাদের সঙ্গে আসলে ফুটবলের মতো করে আমাদেরকে লাথি মারবে, গুঁতো মারবে। তো এই জিনিসগুলো আসলে খুব চিন্তা করছিলাম, ভীষণভাবে চিন্তা করছিলাম। এর মধ্যে আজকে সকালবেলা প্রথমে খবর জানলাম যে আসলে আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। এরপর জানতে পারলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন এবং ইরানের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা, তার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তিনি শুধু নিজে শহীদ হননি, তার জামাতা এবং নাতি তারাও শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, এই যুদ্ধের পরিণতি কি, এই বিষয়গুলো নিয়ে মূলত আপনাদের সঙ্গে আমার যতটুকু জ্ঞান আছে, গরিমা আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি সবসময় ইরানিয়ান কালচারের প্রতি অতি মাত্রায় আত্মবিশ্বাসী। ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি জানি যে সেই আলেকজান্ডারেরও কয়েকশো বছর পূর্বে, অন্ততপক্ষে 250 বছর পূর্বে, সেখানে প্রথম একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সাম্রাজ্যের অধিকর্তা ছিলেন সাইরাস দ্য গ্রেট, যাকে তৃতীয় সাইরাস বলা হয়। সাইরাসের পরে তার মেয়ের জামাতা দারায়ুসের পরে জার্কশেস, এরা সবাই মহান শাসক ছিলেন। এবং জার্কশেসের জামানাতে কিন্তু ইউরোপ আক্রমণ করেছিল এবং পুরো ইউরোপ দখল করে ফেলেছিল। এবং ওই সময়টাতে যে ম্যারাথনের যে আমরা দৌড় বলি, ওই সময়টাতে ম্যারাথনের যুদ্ধটা হয়েছিল। এরপর থেকে ইরান এই পৃথিবীর রাজত্ব বা রাজনীতি নেতৃত্ব দিয়েছে। কন্টেম্পোরারি পৃথিবীতে অনেক বড় বড় বাদশা আসছে, অটোমান ডাইনেস্টি আসছে, ইউরোপ আসছে, আমেরিকা আসছে, কিন্তু ইরান তার আপন যোগ্যতা বলে নিজেদের রাজনীতি, নিজেদের যে আভিজাত্য, এই জিনিসগুলো তারা বজায় রেখেছে। এখানে একটা বিষয় হলো যে ইরানের সাথে অন্য জাতিগোষ্ঠীর যে পার্থক্য, সেই পার্থক্যটা আমি একটা ইতিহাসের ডকুমেন্টারি দেখতেছিলাম কিছুদিন আগে। সেটা ছিল দ্য ডিসাইসিভ ব্যাটেল অফ গাউগিমেল। অর্থাৎ ইরানের যে তৃতীয় দারায়ুস ছিলেন, তার সঙ্গে আলেকজান্ডারের একটা যুদ্ধ হয়েছিল। আলেকজান্ডারের সৈন্য সংখ্যা ছিল মাত্র 40,000, আর তৃতীয় দারায়ুসের সৈন্য সংখ্যা ছিল অলমোস্ট 3 লাখ। কিন্তু যুদ্ধে আলেকজান্ডার বিজয়ী হয়েছিল, কিন্তু বিজয়ী হওয়ার পরেও আলেকজান্ডার কিন্তু ইরানে টিকতে পারেনি। তিনি ইরানিদের প্রতি রাগে ক্ষোভে ইরানের যে রাজধানী, তৎকালীন রাজধানী পার্সিপোলিস, পৃথিবীর একমাত্র তখন কসমোপলিটন শহর, সেই পার্সিপোলিস জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন। তারপর সেখান থেকে তিনি জেরুজালেম চলে গিয়েছিলেন, সেখান থেকে ব্যাবিলন চলে গিয়েছিলেন, সেখান থেকে মিশরে চলে গিয়েছিলেন। তো এই যে আলেকজান্ডারের যে ইতিহাস পড়তে গিয়ে দেখলাম যে পৃথিবীর অনেক দেশ আলেকজান্ডারের ইতিহাস নিয়ে গর্ব করে। তারা যেখানে যেখানে গিয়েছে, যে রাষ্ট্র বা রাজ্য আলেকজান্ডার জয় করেছে, সেখানে আলেকজান্ডারকে কেন্দ্র করে একটা আধিক্ষেত্র আছে। যেমন মিশরে তিনি অবতরণ করেছেন যে শহরে বা যে পোতাশ্রয়, সেটির নাম এখন ভূমধ্য সাগরের তীরে আলেকজান্দ্রিয়া। এখনো পর্যন্ত আলেকজান্দ্রিয়া ইতিহাসে বিখ্যাত।
তারপর তিনি আফগানিস্তান দখল করেছিলেন। আফগানিস্তানের তৎকালীন নাম ছিল ব্যাকটেরিয়া। আফগানিস্তানের যে রাজকুমারী রোকসানা, তিনি সেই রোকসানাকে বিয়ে করেছিলেন। এটা কিন্তু আফগানিস্তানের ইতিহাসের একটা হেরিটেজ, এখনো আফগানিস্তান সেটা স্মরণ করে। কিন্তু ইরান একটা জাতি যে আলেকজান্ডারকে তাদের পুরো ইতিহাস থেকে মুছে দিয়েছে। শুধু তাই নয়, আলেকজান্ডার যেই পথ দিয়ে গিয়েছেন, সেই পথে এখনো পর্যন্ত মানুষ ঘৃণা প্রকাশ করে যে এই জায়গাতে আলেকজান্ডার গিয়েছে। এবং আলেকজান্ডারের এই পুরো সময়টিতে একজন ইরানিয়ান বেইমানি করেনি তার মাতৃভূমির সঙ্গে। ইরান কেবলই মাত্র যে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ তিনি যে ইরান দখল করেছিলেন, শুধুমাত্র মুসলমানদের সঙ্গে, মুসলমান ধর্মের সঙ্গে ইরানের যে জাতিগোষ্ঠীর এটা একটা অ্যাডাপশন হয়েছে। এর বাইরে ইরান কখনো কোনো জাতিগোষ্ঠীর সঙ্গে তারা অনেকটা নেকড়ের মতো কখনো আত্মসমর্পণ করেনি, কখনো একীভূত হয়নি, কখনো বিদেশি কোনো কালচার দ্বারা, রাষ্ট্র ক্ষমতা দ্বারা কখনো তারা বশীভূত হয়নি। এমনকি যে হালাকু খান তিনি ইরান দখল করেছিলেন, তো সেই হালাকু খান একটা সময় ইরানে থেকে গেলেন, তিনিও মুসলমান হয়ে গিয়েছিলেন এবং তার বংশগত পরবর্তীতে যে চাইনিজ ডিসেন্ট তারা ছিলেন, সেই মঙ্গল যে তাদের যে রক্তের যে লাইন ছিল, ব্লাড লাইন ছিল, সেটা বাদ দিয়ে তারা সেই পারস্যের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত হয়ে নিজেদের যে বংশের নাম তারা লিখেছিলেন ইলখানি বংশ। এবং সেই ইলখানি বংশ ইরান, তুরস্ক, মধ্য এশিয়ার অন্যান্য রাষ্ট্র, রাশিয়ার একটা বিরাট অংশ তারা দীর্ঘদিন যুগপৎভাবে আলাদা আলাদাভাবে শাসন করেছে। সেই হলো ইরানি কালচার। তো সেই কালচারে নব্য সাম্রাজ্যবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছে। আর অভিশপ্ত ইহুদি রাষ্ট্র, যারা আসলে 70-80 সর্বোচ্চ 100 বছর তারা পৃথিবীকে রাজত্ব করতে পেরেছে। 100 বছর পরে প্রকৃতির অমোঘ নিয়মে তাদের ধ্বংস হয়েছে। তো সেই নিয়ম অনুযায়ী, যদি ইবনে খালদুনের সেই নিয়ম অনুযায়ী ধরেন, 1945 সনের পরে ইসরায়েল রাষ্ট্রের যে প্রতিষ্ঠা, তারা বড় জোর সেই 2045 সন পর্যন্ত তাদের রাষ্ট্রীয় অস্তিত্ব থাকবে। এরপর একটা সময় আসলে ইসরায়েল রাষ্ট্র থাকবে না, সেটা দাজ্জালের মাধ্যমে হোক কিংবা ইমাম মাহাদির মাধ্যমে হোক, এটা অব্যবহিত একটা পরিণতি ডেকে নিয়ে হবে। তো এই যুদ্ধের যে পরিণতি, সেই পরিণতি আসলে আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি বুঝে কথা বলতে পারছি না। যারা এই লাইভে আছেন আমার সঙ্গে, আমি তো দেখি কারা কারা আছে, কি মন্তব্য করছেন আপনারা। 533 জন আমার সঙ্গে আছেন এই মুহূর্তে। ফালতু বা আবেগী বকবক একজন বলছেন, হ্যাঁ ভাই আপনি গালাগালি করেন, যা কিছু বলেন, আবেগ দেখাবই যতক্ষণ, অ্যাজ লং অ্যাজ আমি মুসলিম, আমাকে আবেগ দেখাতে হবে। আপনার কি মনে হয় স্যার পরাজয় মেনে নিবে? আজ আমি অনেক সুখা হতো। তারপর শেষে ইরান কি প্রতিশোধ নেবে নাকি পরাজয়? সরি, ভুল করে আপনার কন্টেন্ট চালু হয়ে গেছে। সরি, ভুল করে আপনার কন্টেন্ট চালু হয়ে। আসসালামু আলাইকুম, আপনি কি লাইভ করছেন? ইয়েস রামি, লাইভ করছে, আগে রেকর্ড নয়। প্রথম কমেন্ট কান্না করছে স্যার, হাই রবি একজন বলছেন, ধন্যবাদ। এখানে যেটা মনে হচ্ছে যে এই যুদ্ধ হয়তো ইরান যাকে বলা হয় পরিবেশের কারণে টিকতে পারবে না, একদম। এই কারণ হলো যে এর আগেও আমেরিকার যে আধিপত্য ইরানের ছিল, বহুকাল ছিল। সেখানে এই যে রেজা শাহ পাহলভি, তার বাবা তিনি ছিলেন, তারপরে আবার এখন সেই রেজা শাহ পাহলভি যিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, তার ছেলে আমেরিকাতে বসে আছে, তিনি নিষ্পেষ করছেন আসার জন্য। এটা ধরেন এই শতাব্দীর ইতিহাস। এভাবে আসলে বহুবার হয়েছে। কিন্তু এই বর্তমান যুগে যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমটা হচ্ছে ইতিমধ্যে আপনি দেখেন যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এবং সেই ইরানের হরমুজ প্রণালী বন্ধ যদি আগামী 15 দিন থাকে, 1 মাস থাকে, বিশ্বের পুরো যে জ্বালানি সিকিউরিটি, সেই জ্বালানি সিকিউরিটিটা তছনছ হয়ে যাবে। এবং আমাদের দেশে এই যে পেট্রোলের জন্য, ডিজেলের জন্য, এলএনজির জন্য আমরা রীতিমতো হাহাকার করতে থাকি। এখন আমাদের দেশে যে সকল জ্বালানি আসে, চোরাপথে তার একটা বিরাট অংশ ইরান হয়ে আসে। আর এর বেশিরভাগ একটা অংশ মধ্যপ্রাচ্যের যে সকল দেশ থেকে আমরা জ্বালানি সংগ্রহ করি, অথবা আমরা যে সকল দ্বিতীয় বা তৃতীয় যে মাধ্যম থেকে জ্বালানি সংগ্রহ করি, তারা সবাই হরমুজ প্রণালী ব্যবহার করে এই জ্বালানির যে বাজার, বিশ্ব বাজার তারা নিয়ন্ত্রণ করে। এখন এই হরমুজ প্রণালী যদি 15 দিনের জন্য বন্ধ হয়, জ্বালানির দাম কোন পর্যায়ে পৌঁছে যাবে এটা আমরা এখন পর্যন্ত বলতে পারছি না, নম্বর 1। নাম্বার 2 হলো যে যদি এই যে ইরান যেভাবে এখন পাগলের মতো আক্রমণ করছে, তার পার্শ্ববর্তী দেশ কাতার, তারপর ইরাক, এরপর বাহরাইন, এরপর সংযুক্ত আরব আমিরাত, এমনকি সৌদি আরব, সেখানে তারা আক্রমণ চালাচ্ছে। এবং এগুলো তাদের যে স্বল্প মাত্রার মিসাইল যেগুলো অব্যবহৃত করে রয়েছে, এই মিসাইলের আঘাতে কাতারকে তছনছ করে দেওয়া সম্ভব, দূরপাল্লার মিসাইল লাগবে না। এবং ইরান যখন তাদের যারা রেভলিউশনারি গার্ড, যারা ইরাক যে ভুল করেছে, সেই ভুল যদি তারা না করে, তারা যদি শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করে তাদের যে মিসাইলগুলো রয়েছে, সেই মিসাইলগুলো যদি তারা একের পর এক তারা আক্রমণ করতে থাকে, পার্শ্ববর্তী দেশ সময় পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র চেঞ্জ হয়ে যাবে। 1
দ্বিতীয়ত হলো যে তারা পার্শ্ববর্তী কুয়েত, ইরাক এবং অন্যান্য যে জায়গাগুলো আছে, তাদের সীমান্ত যে দেশগুলো আছে, সেই জায়গাতে যদি তারা স্থল বাহিনীর অভিযান চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং এটা রীতিমতো গৃহযুদ্ধে রূপান্তরিত হবে। এরপর ইরানের যে প্রক্সি সংগঠনগুলো রয়েছে, হিজবুল্লাহ রয়েছে, হুতি রয়েছে, তো এই সংগঠনগুলো যদি এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা আবার সেই গেরিলা যুদ্ধ শুরু করে, তাহলে এই পুরো মধ্যপ্রাচ্যের একটি রাজপ্রাসাদ অক্ষত থাকবে না। অন্যদিকে মুসলিম যে সেন্টিমেন্ট রয়েছে, আমরা দেখলাম যে আয়াতুল্লাহ আলী খামেনি এই হত্যাকাণ্ডের পর ইরানের পাকিস্তানের যা শিয়া মুসলিম সম্প্রদায় রয়েছেন, তারা সেই মার্কিন কনসুলেট অফিস সেটা আক্রমণ করেছেন। তো মার্কিন কনসুলেট অফিস আক্রমণ করেছেন, এটা যদি বাদে থাকে, এটা যদি এশিয়ার অন্যান্য দেশগুলো, মুসলিম দেশগুলোতে এই ঘটনাগুলো ঘটতে থাকে, অর্থাৎ ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে, এমনকি আমাদের দেশে যদি এই ঘটনাগুলো ঘটতে থাকে, এইগুলো নিয়ন্ত্রণ করার ক্ষমতা সংশ্লিষ্ট রাষ্ট্র সমূহের নেই। এবং এই একটা হজবরল অবস্থার মধ্যে এখন এমনিতে ইউরোপ এবং আমেরিকা তারা অনেকটা অর্থনীতিতে দেউলিয়া হয়ে পড়েছে। এই 3-4 দিন আগে টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখছিলাম যে একজন, যাকে বলা হয় ফিনল্যান্ডের অধিবাসী, তিনি বাংলাদেশে চলে এসেছেন। তো তিনি স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিয়ে দীর্ঘদিন ফিনল্যান্ডে থাকতেন। তো এয়ারপোর্ট থেকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ফিনল্যান্ড থেকে চলে এলেন কেন বাংলাদেশে? তিনি বললেন যে ওখানকার অর্থনৈতিক অবস্থা এমন খারাপ যে একজনের ইনকাম দিয়ে পরিবার পরিজন মেনটেন করা সম্ভব না, এই জন্য অনেক আগে আমি আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততিকে দেশে পাঠিয়ে দিয়েছিলাম। এখন পরিস্থিতি এত খারাপ হয়েছে যে আমি একা থাকবো এবং নিজের উপার্জন দিয়ে নিজের পেট চালাবো, এই অবস্থা এখন ফিনল্যান্ডের নেই। যদিও ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, সবচেয়ে অর্থনৈতিকভাবে একটি সুসংহত দেশ, কিন্তু সেই দেশের এই 3-4 দিন আগে খবর হলো এটা। তো এর উপর যদি ইরানের এই যুদ্ধ, আমেরিকার এই যুদ্ধ ইউরোপের বাজারের উপর ছাপ পড়ে, আমাদের গার্মেন্টস ব্যবসা কি হবে, আমাদের এক্সপোর্টের কি হবে, আমাদের আমদানির কি হবে? আমাদের এই মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ শুরু হয়ে যায় এবং একমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই মধ্যে 1 কোটি লোক যারা কাজকর্ম করছেন, তারা যে রেমিটেন্স পাঠাচ্ছেন, সেই রেমিটেন্সের উপরে কিন্তু সরকার টিকে আছে, আমাদের লোকাল অন্য কোনো আয় রোজগার নেই। তো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি যুদ্ধ চলতে থাকে দীর্ঘমেয়াদে, সেক্ষেত্রে আমাদের ওখানে যারা প্রবাসী ভাই আছেন, তারা সেখানে সুখে শান্তি থাকতে পারবে না। তাদের অনেকের বেতন ছাড়া সেখানে কাজ করতে হবে, অনেকে চলে আসতে হবে, এবং আমরা এমনিতেই প্রায় 23 লক্ষ কোটি বা 23.5 লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে আছি। শেখ হাসিনার জামানাতে যে ঋণ ছিল, সেই ঋণ গত 17 মাসে কি পরিমাণে যে বেড়েছে এবং আমাদের রিজার্ভ অবস্থাতে কি হয়েছে, এটা আমরা আসলে কেউ বলতে পারি না। তো তার উপর যদি আবার এই যুদ্ধ প্রলম্বিত হয়, তাহলে জনাব তারেক রহমান সাহেবের যে সরকার, এই সরকার এই দায় কিভাবে মেটাবেন? তিনি তো সবে মাত্র 17 বছর করে আসলেন, এখনো প্রশাসন বলেন, জনগণ বলেন, তার সঙ্গে এখনো পর্যন্ত সম্পর্কটা ওইভাবে হয়নি। একেবারে যাকে বলা হয় বাসর, যাকে বলা হয় স্বপ্ন বাসর না, ঠিক অনেকটা হানিমুন পিরিয়ড চলছে, ফার্স্ট নাইট সরকারের। এখনো পর্যন্ত জামাতের ক্ষমতা, এখনো পর্যন্ত বিএনপির ক্ষমতা, এখনো পর্যন্ত সেই সাবেক যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্ষমতা, এটা একটা ভারসাম্য তৈরি হয়। এখনো পর্যন্ত এনসিপি বুঝতে পারছে না যে ক্ষমতা কি তাদের হাতে আছে নাকি জনাব তারেক রহমান সাহেবের হাতে আছে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন জায়গাতে র্যান্ডম পরিবর্তন হচ্ছে। আর সেই র্যান্ডম পরিবর্তনের মধ্যে যদি আবার এই যুদ্ধটা প্রলম্বিত হয়, আল্লাহ আমাদের কাছে কি রাখছেন একমাত্র তিনি বলতে পারেন। 2024 সালের জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ড নিয়ে তদন্ত আর বিচার ইস্যুতে বাংলাদেশে রাজনীতি বেশ জমে উঠেছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী 2 দিন আগে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পুলিশ হত্যার তদন্ত প্রক্রিয়া এগোবে, এমনকি প্রয়োজন হলে অতিরিক্ত তদন্ত করা হবে। 2 দিন পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিস্ময় প্রকাশ করে জানালেন, তিনি আদৌ পুলিশ হত্যা নিয়ে কোনো বক্তব্যই দেননি। সাথে যোগ করেছেন, জুলাই সনদের অধীনে যে সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ হয়েছে, তার আলোকেই ব্যবস্থা নেওয়া হবে। যদিও পুলিশের একাধিক সূত্র থেকে নিশ্চিত হয়ে গেছে, ওপর মহলের নির্দেশেই তারা জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যা ও থানা এবং অস্ত্র লুটের ঘটনায় ছায়া তদন্ত শুরু করেছে। তাহলে প্রশ্ন হলো, মির্জা ফখরুলের তদন্তের আশ্বাস থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পিছু টান কেন? অনেকের প্রশ্ন, পুলিশ হত্যার তদন্তের বিষয়টি গণমাধ্যমে চাওয়া হওয়ার পরপরই সরকার প্রতিপক্ষের মধ্যে যে আশঙ্কা আর উদ্বেগ দেখা গেছে, তাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা কি রাজপথের শক্তিকে শান্ত রাখার একটি কৌশল, নাকি সরকার ভিতরে আছে অন্য কোনো কৌশল? আইনজীবীদের মত হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যে জুলাই সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেই অধ্যাদেশে আছে কিছু হাস্যকর ফাঁক ও প্যাচ। আবার অতীতের একাধিক রেকর্ড বলে অসাংবিধানিক ইনজেমনিটি বাংলাদেশের শেষ পর্যন্ত টিকে না। বিএনপি কেন আবার 2003 সালের মতো আরো একটি ইনজেমনিটির দায়ভার নেবে? তার চেয়ে বড় প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী যে সুরক্ষা অধ্যাদেশের কথা বলেছেন, সেখানে বলা আছে খুনের মামলায় বিচারের বদলে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ। পৃথিবীর ইতিহাসে এমন অদ্ভুত অধ্যাদেশের মাধ্যমে কিভাবে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি
কথায় কথায় সংবিধানের পথে হাঁটতে চান, তিনি কিভাবে দায় মুক্তির ঘানি নিজের আর তার সরকারের কাঁধে চড়াবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনে ঢাকা সহ সারা দেশে বহু পুলিশ সদস্য মারা যায়। পুলিশের দেওয়া তথ্য মতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে মোট 44 জন পুলিশ সদস্য নিহত হয়। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই মারা যায় 15 জন পুলিশ সদস্য। অবশ্যই 44 জনের সংখ্যা নিয়ে পুলিশের মধ্যে আছে আপত্তি। বেশিরভাগ পুলিশ মনে করে এই সংখ্যা আরো অনেক বেশি। পুলিশ হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে অন্তর্বর্তী সরকার আমলে মাত্র 5টি মামলা দায়ের হয়। এর মধ্যে ডিএমপি যাত্রাবাড়ি থানায় 3টি এবং সিএমপি কোতোয়ালি থানায় 2টি মামলা হয়। এছাড়া দেশের বেশিরভাগ থানায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছিল। অন্তর্বর্তী সরকার আমলে পুলিশ হত্যার বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠলেও তা কার্যকর হয়নি। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলে বিষয়টি আবার সামনে আসে। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ হত্যার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 25 ফেব্রুয়ারি দৈনিক দেশ রূপান্তরের খবরে বলা হয়, নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। এমনকি ওপরের নির্দেশে পুলিশ ছায়া তদন্ত শুরু করেছে। দেশ রূপান্তরের ওই খবরটিতে বলা হয়েছে, এখন পুলিশের স্থাপনায় হামলা, আগুন ও সদস্যদের হত্যার ঘটনা তদন্ত করে মামলা করতে পুলিশ সদর দপ্তরে বিশেষ বার্তা এসেছে। এমন তথ্য দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। তিনি বলেছেন, প্রতিটি ঘটনার গভীরে গিয়ে এখন তদন্ত করা হবে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আলামত থাকার পরও অন্তর্বর্তী সরকার সহযোগিতা না করায় তদন্ত ও মামলার বিষয়গুলো থমকেছিল। তিনি বলেন, মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তদন্ত অবশ্যই হবে। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়া শুরু করলে নড়ে চড়ে বসে বিগত অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি নামে পরিচিত এনসিপি। 26 ফেব্রুয়ারি পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মীমাংসিত বিষয় নিয়ে বিতর্ক তৈরি করা হলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হবে। ওই দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একটা কথা শোনা যাচ্ছে, পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই আন্দোলনের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। পরদিন 27 ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যান। সেখানে পুলিশ হত্যা মীমাংসিত বিষয়ে এনসিপি নেতার মন্তব্য নিয়ে মির্জা ফখরুলের মতামত জানতে চান সাংবাদিকরা। তিনি বলেন, এটা এনসিপি কে জিজ্ঞাসা করেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে হোম মিনিস্টার সাহেব যেটা বলেছেন সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে, যদি প্রয়োজন হয় তখন তদন্ত হবে। এখন তো মূলত আদালতে আছে। মির্জা ফখরুল বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তদন্ত প্রক্রিয়া এগোবে এবং প্রয়োজনে অতিরিক্ত তদন্ত করা হবে। এরপর থেকে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হতে থাকে এবং এ নিয়ে সামাজিক মাধ্যমে শোরগোল পড়ে যায়। 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই আন্দোলনের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো বক্তব্যই দেননি। এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেই অনুযায়ী চলবে। এর প্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন আমি জানি না। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী একটি ব্যাখ্যাও দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই রয়েছে। দর্শক, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা দিতে গত 26 জানুয়ারি অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। আইনজীবীরা মনে করেন, এই অধ্যাদেশে আছে এক বিরাট ফাঁক ও প্যাচ। অধ্যাদেশটির 4 নম্বর ধারায় বলা হয়েছে, জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল দেওয়ানি বা ফৌজদারি মামলা অভিযোগ প্রত্যাহার করা হবে এবং নতুন করে কোনো দেওয়ানি বা ফৌজদারি মামলা করা যাবে না।
কিন্তু এই অধ্যাদেশের 5 নম্বর ধারায় বলা আছে, ধারা 4-এর বিধান সত্ত্বেও কোনো গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানকালে হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগ থাকিলে তা কমিশনে দাখিল করা যাবে এবং কমিশন উক্ত অভিযোগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করবে। খেয়াল করে দেখুন, অধ্যাদেশে স্পষ্টভাবে উল্লেখ আছে গণ অভ্যুত্থানকারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকলে সেটি নিয়ে অভিযোগ দায়ের করা যাবে। কমিশন বলতে জাতীয় মানবাধিকার কমিশনের কথা বলা হয়েছে। এমনকি সুরক্ষা ও দায় নির্ধারণের এই অধ্যাদেশ অনুযায়ী তদন্ত চলাকালে আসামিকে গ্রেপ্তার বা হেফাজতে নেওয়ার দরকার হলে তদন্তকারী কর্মকর্তা যুক্তিসঙ্গত কারণ উল্লেখ করে কমিশনের পূর্ব অনুমোদন নেবে। ধারা 2-এর খ অনুযায়ী শুধু পুলিশ হত্যা নাই, জুলাই আন্দোলনের সময় যে কোনো হত্যাকাণ্ডকে এই অধ্যাদেশের অধীনে যদি বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার হিসেবে প্রমাণ করা যায় তাহলে ফাঁসানো যাবে যে কাউ। এই অধ্যাদেশের আরেকটি হাস্যকর ধারা হলো 5-এর 3, যেখানে বলা আছে খুনের বিচারের বদলে সরকার দিবে আর্থিক ক্ষতিপূরণ। দর্শক, সম্ভবত এটি পৃথিবীর ইতিহাসে প্রথম অধ্যাদেশ যেখানে খুনের বিচারের বদলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা লেখা আছে। কোনো ফৌজদারি অপরাধের এমন দণ্ড পৃথিবীর কোনো সংবিধানে লেখা নেই। আর সেই হাস্যকর অধ্যাদেশের দায়ভার নিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি কথায় কথায় সংবিধানের পথে হাঁটার আওয়াজ তোলেন। আইন বিশেষজ্ঞরা মনে করেন যদি সংসদের প্রথম অধিবেশনের প্রথম 30 দিনের মধ্যে এই অধ্যাদেশটি পাশ করা না হয় তাহলে এর কোনো আইনি ভিত্তি নেই। যদি পাশ করা হয় তাহলেও ওই অধ্যাদেশের অধীনে পুলিশ কেন যে কোনো হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব। আইন বিশেষজ্ঞরা বলছেন জুলাই সনদে যে ইন্ডেমনিটির কথা বলা হয়েছে তা বাস্তবায়নে বড় ধরনের সাংবিধানিক বাধা আছে। সংবিধানের অনুচ্ছেদ 46 সংসদকে ক্ষমতা দিয়েছে দায় মুক্তি বিধানের আইন করার, কিন্তু সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার কোনোভাবেই খর্ব হয় এমন ইস্যুতে ইন্ডেমনিটি দেওয়া যায় না। তার চেয়ে বড় কথা হলো জুলাই আন্দোলনের সময় নিহত কয়েক পুলিশ পরিবারের সদস্যরা উচ্চ আদালতে যেতে পারেন। তারা আদালতে গেলে এই অধ্যাদেশ এবং ইন্ডেমনিটি বড় প্রশ্নের মুখে পড়ে যাবে। অতীতে বাংলাদেশের 2টো ইন্ডেমনিটি আদালত অবৈধ ঘোষণা করেছিল। এর একটি হলো 1975 সালের ইন্ডেমনিটি অধ্যাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খুনিদের বাঁচাতে খন্দকার মোস্তাক আহমেদ এই অধ্যাদেশ জারি করেন। পরে অধ্যাদেশ অনুমোদন দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দ্বিতীয়টি হলো 2003 সালের অপারেশন ক্লিন হার্ট ইন্ডেমনিটি। তখনকার বিএনপি সরকার আমলে যৌথ বাহিনীর হাতে মৃত্যুর ঘটনাগুলোকে আইনি সুরক্ষা দিতে এই আইন করা হয়েছিল, যা পরে অবৈধ ঘোষিত হয়। আরো একটি বিষয় আছে, 2024 সালের 5ই আগস্টের পর যেসব অস্ত্র ও গোলাবারুদ থানা এবং কারাগার থেকে লুট হয়েছে সেগুলো নিয়ে মামলা করতে হবে, না হলে এগুলোর আইনগত ভিত্তি দেওয়া সম্ভব নয়। এই লুটের সাথে অনেকগুলো পুলিশ হত্যাও জড়িত। প্রশ্ন হলো দলের মহাসচিব এবং সরকারের পাওয়ারফুল মন্ত্রী কেন বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা মতো জুলাই আন্দোলনের সময় নিহত পুলিশ হত্যাকাণ্ডের বিচার চলবে? আবার স্বরাষ্ট্রমন্ত্রী কেন তার বিবৃতিতে ব্যাখ্যা দিলেন? আবার পুলিশের একাধিক সূত্র বলছে সরকার উপর মহলের নির্দেশে পুলিশ হত্যার ছায়া তদন্ত তারা শুরু করেছে। ইতিমধ্যে বেশ কিছু হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজও পুলিশ সংগ্রহ করেছে। পুলিশের মনোবল ফেরানোর জন্য বাহিনীর পক্ষ থেকে পুলিশ হত্যার তদন্তের জন্য সরকারের উপর চাপ আছে। এমন পরিস্থিতিতে সরকার বিষয়টি নিয়ে পুলিশকে শক্ত একটা প্রাথমিক তদন্তের মৌখিক নির্দেশ দিয়েছিল। সেটি শেষ হলে আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া যাওয়ার পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে বিষয়টি চলে আসায় সরকারের রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সেই প্রতিক্রিয়ার পর পাল্টা প্রতিক্রিয়া দেন বিএনপি মহাসচিব। তারপর আবার স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন নতুন ব্যাখ্যা, যেটি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সবচেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশের ইতিহাসে যেখানে ইন্ডেমনিটির ভবিষ্যৎ ভালো নয় সেখানে কেন স্বরাষ্ট্রমন্ত্রী পুরাতন পথে হাঁটতে যাচ্ছেন? এখন এই পর্যন্ত।